আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিশ্ববরণ আমেরিকা ট্রাম্প কাণ্ডের হুমকিতে আতঙ্ক সারা বিশ্ব। নাটকীয়ভাবে তুলে নেওয়া হলো প্রেসিডেন্ট মাদুরোকে। জনগণের সক্রিয়তা বাড়াতে নতুন ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা মামদানির। বাস চালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছিলেন মাদুরো। ভারতের বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে আবারও আতঙ্কের নাম ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক ও সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক হুমকিমূলক বক্তব্যে কাঁপছে আন্তর্জাতিক কূটনীতি। বিশ্বমোড় আমেরিকার নেতৃত্ব যদি আবার ট্রাম্প কাণ্ডে ফিরে যায়, তাহলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সেই শঙ্কায় এখন পুরো বিশ্ব। নেটো জোট থেকে সরে যাওয়ার হুমকি, ইউক্রেন যুদ্ধ নিয়ে অনিশ্চিত অবস্থান, চীন ও ইরানের বিরুদ্ধে আগ্রাসী ভাষা, সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য বিশ্ব ব্যবস্থাকে অস্থির করে তুলছে। ইউরোপ আতঙ্কিত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, আর এশিয়ায় নতুন সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘটনা। মাদুরোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির বার্তা লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্প শিবিরের ভাষায় স্বৈর শাসকদের আর ছাড় নয়, এই বক্তব্য সরাসরি মাদুরো সরকারের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপের সম্ভাবনা ট্রাম্প যুগে আরও বেড়ে যেতে পারে। মাদুরো ইস্যু শুধু একটি দেশের রাজনৈতিক সংকটই নয়, এটি এখন আমেরিকার শক্তি প্রদর্শনের একটি উদাহরণ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের বাজার, ডলার, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই এই রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সরাসরি যুক্ত। একের পর এক সংঘাতের হুমকি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে এক শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই গোপন অভিযানের নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে অংশ নেয় ডেল্টা ফোর্স সহ মার্কিন এলিট স্পেশাল ইউনিট। আর ট্রাম্পের এহেন কাণ্ডে অবাক পুরো বিশ্ব। অভিযানের প্রস্তুতি চলছিল কয়েক মাস ধরে। গত আগস্ট থেকে সিআইএর একটি বিশেষ দল গোপনে ভেনেজুয়েলা অবস্থান করে মাদুরোর গতিবিধি, নিরাপত্তা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এমনকি মাদুরোর ঘনিষ্ঠ একজন তথ্যদাতা তার প্রতিটি অবস্থান নিয়মিত মার্কিন বাহিনীকে জানিয়ে আসছিল। পেন্টাগনের পরিকল্পনাকারীরা যুক্তরাষ্ট্রের একটি গোপন ঘাঁটিতে মাদুরোর সেফ হাউসের হুবহু প্রতিরূপ তৈরি করেন। সেখানে দিনের পর দিন মহড়া চলে, কিভাবে ইস্পাতের দরজা ভেঙে দ্রুত ভেতরে ঢুকতে হবে। অভিযান পরিচালনায় ট্রাম্পের ঘনিষ্ঠ 4 সদস্যের একটি কোর টিম গঠন করা হয়। এতে ছিলেন স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। 3রা জানুয়ারি ভোরে অভিযানের আগে ক্যারিবীয় অঞ্চলে বিশাল সামরিক শক্তি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। একটি বিমানবাহী রণতরী, 11টি যুদ্ধজাহাজ, 15,000-এর বেশি সেনা এবং প্রায় 150টি যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়। 2রা জানুয়ারি রাত 1টার দিকে মার্কিন স্পেশাল ফোর্স হেলিকপ্টারে করে কারাকাসে মাদুরোর সুরক্ষিত বাসভবনে পৌঁছে যায়। স্থানীয়দের ভিডিওতে দেখা যায় নিচু দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার বহর। ভবনে ঢোকার সময় কিছুটা প্রতিরোধ হলেও আধুনিক ব্লো টর্চ দিয়ে কয়েক সেকেন্ডেই ইস্পাতের দরজা কেটে ভেতরে প্রবেশ করে সেনারা। ট্রাম্পের দাবি অনুযায়ী মাদুরো সেফ রুমে পালানোর চেষ্টা করলেও সময় পাননি। সিএনএন জানায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে বিছানা থেকে তুলে আনা হয়। চোখ বেঁধে হাতকড়া পরিয়ে তাদের নেওয়া হয় উভচর যুদ্ধজাহাজ ইউএসএস আইওজিমাতে। অভিযান শেষে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, এমন অভিযান আমি আগে কখনো দেখিনি। পরে ট্রুথ সোশ্যালে হাতকড়া পরা মাদুরোর ছবি পোস্ট করে তিনি এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। নিউ ইয়র্ক সিটি সরকারের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ আরো জোরদার করতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন মেয়র জোরান মামদানি। সিটি হলে গঠন করা হলো নতুন ডিপার্টমেন্ট, মেয়রস অফিস অফ মাস এঙ্গেজমেন্ট। মামদানি জানান, এই ডিপার্টমেন্টের লক্ষ্য হবে সিটি প্রশাসনের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। একই সময় তিনি প্রশাসনের চিফ জুডিশিয়াল উপদেষ্টাও নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেন।
We will set an example for the world. দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সাবওয়ে চড়ে কাজে গিয়েছেন জোহরান মামদানি। সাবওয়ের ভেতরে কথা বলেন যাত্রীদের সঙ্গেও। বেশ সকাল সকালই কাজ শুরু করেছেন গ্র্যান্ড আর্মি প্লাজায়। সেখানে খোলা আকাশের নিচে স্বাক্ষর করলেন নতুন একটি এক্সিকিউটিভ অর্ডারের, যেটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন অফিস অফ মাস এঙ্গেজমেন্ট বা OME। এই অফিস সিটি হল বিভিন্ন সিটি এজেন্সির সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে। নতুন এই ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তাসচা ভ্যান ওকেন। মেয়র মামদানি নির্বাচনী প্রচারে তিনি নেতৃত্ব দিয়েছেন এক ঐতিহাসিক মাঠ পর্যায়ের আন্দোলন, যেখানে লাখেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। তার নেতৃত্বে নির্বাচনের সময় সিটি 3 মিলিয়নেরও বেশি দরজায় কড়া নাড়া হয় এবং 4.5 মিলিয়নের বেশি ফোন কল করা হয় ভোটারদের কাছে। মামদানি মনে করেন নতুন এই ডিপার্টমেন্ট জনগণের সব প্রয়োজন একটি ছাতার নিচে নিয়ে আসবে। নতুন অফিসটি কমিউনিটি সংগঠন, ধর্মভিত্তিক প্রতিষ্ঠান এবং ঐতিহাসিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর সঙ্গে কাজ করবে। নীতি নির্ধারণের প্রতিটি ধাপে জনগণের মতামত অন্তর্ভুক্ত করাই হবে এর মূল লক্ষ্য। নতুন কমিশনার জানান, জনগণ এখন আর দর্শকের ভূমিকায় থাকবেন না, সিটির উন্নয়নে তারাও হবে অংশীদার। একই সময়ে মানবাধিকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আলী নাজমীকে মেয়র তার জুডিশিয়াল একই সময়ে মানবাধিকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আলী নাজমীকে মেয়র তার জুডিশিয়ারি বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারের দায়িত্ব দিয়েছেন। ভেনেজুয়েলার রাজনীতিতে নিকোলাস মাদুরোর উত্থান একেবারে ব্যতিক্রমী। একজন সাধারণ বাস চালক থেকে দেশের প্রেসিডেন্ট, এই যাত্রা যেমন নাটকীয় তেমনি বিতর্কে ভরা। সমর্থকদের কাছে তিনি শাভেজের উত্তরসূরি, আর সমালোচকদের চোখে এক কর্তৃত্ববাদী শাসক। কর্মজীবনের শুরুতে নিকোলাস মাদুরো ছিলেন একজন বাস চালক। সেখান থেকেই শ্রমিক রাজনীতিতে যুক্ত হন তিনি। ধীরে ধীরে শ্রমিকদের মধ্যে নেতৃত্ব তৈরি করেন এবং দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকেন। নব্বইয়ের দশকে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো শাভেজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কই বদলে দেয় মাদুরোর রাজনৈতিক ভাগ্য। শাভেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার পর 2006 সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। শাভেজের মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন তার অন্যতম আস্থাভাজন সহযোগী। শাভেজের মৃত্যুর পর মাদুরো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। এরপর 2013 সালে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2018 সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদ এবং 2024 সালে জুলাইয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকেন তিনি। তবে ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলা পড়ে গভীর সংকটে। 2014 সালের পর থেকে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, যা লাতিন আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। 2017 সালে সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয় মাদুরো। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে তিনি নিজের ক্ষমতা আরও শক্ত করেন। বিক্ষোভ দমন, বিরোধী কণ্ঠরোধ এবং কঠোর শাসনের কারণে আন্তর্জাতিক মহলে তিনি স্বৈর শাসক হিসেবেও পরিচিত হন। মার্কিন নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য অবরোধ এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এখনও ক্ষমতার কেন্দ্রে রয়েছেন নিকোলাস মাদুরো। বাস চালক থেকে প্রেসিডেন্ট, তার এই উত্থান যেমন ইতিহাসের অংশ, তেমনি ভেনেজুয়েলার বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতেও রয়েছেন তিনি। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খানের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। গত কয়েক দশক ধরে একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসে, ভাইজান বিয়ে করবেন কবে? তবে এবার নিজের বিয়ের জন্য না হলেও পরিবারের নতুন এক সদস্যকে বরণ করে নিতেই মেতে উঠেছেন সালমান। বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সদ্যই 60 বছর বয়সে পা রেখেছেন বলিউড সুলতান। জন্মদিনে জমকাল উদযাপনের রেশ কাটতে না কাটতে এলো এই খুশির খবর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সালমানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গে নতুন জীবনে শুরু করতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে অয়ন ও টিনার বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানের ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরনো প্রশ্ন জেগেছে, তবে কি সালমান সারা জীবন ব্যাচেলরই থেকে যাবেন?
বর্তমানে সালমান খান কঠোর নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছেন। লরেন্স বিষ্ণোই গ্যাং এর হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের 60তম জন্মদিনটিও তিনি পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামার বাড়িতে উদযাপন করেছেন। কাজের ব্যস্ততাও কম নয়। সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 19 এর শুটিং। নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও ভাগ্নের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। 2026 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে ইমেইলের মাধ্যমে এই নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি। সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয়ার জন্য ভেন্যু পরিবর্তন আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। রোববার দুপুর ক্রিকেট বোর্ডের 17 জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এই বিষয়ের পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। 7 ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। এর আগে মোস্তাফিজুর রহমানকে ধর্মীয় ও রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কজন উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবে মেনে নেওয়া হবে না, এমন স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে আইপিএল 2026 থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।